হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আজকে আমরা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর 23 নম্বর প্র্যাকটিস সেট সলভ করব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একজন দোকানদার দুটি টিভি সেট একই দামে বিক্রি করেন। একটিতে তার 20% লাভ হয়, অন্যটিতে তার 20% ক্ষতি হয়। যদি মোট লেনদেনে তার 1000 টাকার ক্ষতি হয়, তবে প্রতিটি টিভি সেটের বিক্রয় মূল্য কত? এখানটা প্রতিটা নয়, এখানটা হচ্ছে মোট, মানে বা দুটি টিভি সেটের মোট বিক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমাকে কি বলেছে, একটাতে তার 20% লাভ হয়েছে, একটাতে তার 20% ক্ষতি হয়েছে। আমরা গতদিন বলেছিলাম যে যখন একই দামে বিক্রি করা হয়, তার মধ্যে একটাতে যদি X% লাভ, আরেকটাতে যদি X% ক্ষতি হয়, তাহলে টোটাল আমার পুরো লেনদেনে -x² / 100% আমার ক্ষতি হবে। তার মানে এখানে কত বসাবো? -20² / 100। 20² মানে 400, 400কে 100 দিয়ে ভাগ করলে 4%, তাহলে 4% ক্ষতি। একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি, আমার 4% আমার লস হয়েছে। আচ্ছা, লসটা কিসের ওপর হয়? ক্রয় মূল্যের হয়, ক্রয় মূল্যের ওপরে হয় লসটা। ওকে, তাহলে যদি দুটো টিভি সেটের মোট ক্রয় মূল্য, দুটো টিভি সেটের যদি মোট ক্রয় মূল্য X টাকা হয়, দুটো টিভি সেট আছে, তার মোট ক্রয় মূল্য X টাকা, এর ওপর ক্ষতি কত হচ্ছে? 4%। তাহলে ক্ষতির পরিমাণটা ক্রয় মূল্যের 4%, 4/100। আর এখানেই বলে দিয়েছে পুরো লেনদেনে তার 1000 টাকা ক্ষতি হয়েছে। তাহলে X × 4/100, এটার ভ্যালু 1000, 4 দিয়ে করলে 25, তাহলে X এর ভ্যালু কত? 2500 টাকা, সরি 25,000 টাকা। এটা গেল ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 25,000 টাকা, কোনো দুটো টিভি সেটের ক্রয় মূল্য 25,000 টাকা। আমাকে বলেছে এটা মোট বলেছি, তবে টিভি সেটের বিক্রয় মূল্য কত? ঠিক আছে, ক্রয় মূল্য 25,000 টাকা, ক্ষতি হয়েছে আমার 1000 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? এর থেকে 1000 মাইনাস করব, তাহলে দুটোকে আমি বিক্রি করেছি 24,000 টাকায়। টিভি সেট দুটোকে বিক্রি করেছি 24,000 টাকায়, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, 1000 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় এ বি কে 50 মিটারে বা 5 সেকেন্ডে পরাজিত করে। এর দৌড় শেষ করতে কত সময় লেগেছিল? একটা 1000 মিটারের ট্র্যাক আছে, ঠিক আছে, সেখানে এ বি কে 50 মিটারে হারায়, মানে কি এখান থেকে এ শুরু করেছে, এখান থেকে বি যাত্রা শুরু করেছে। যখন এ এখানটা পৌঁছে গেছে, বি তার থেকে 50 মিটার পেছনে ছিল, মানে বি এখানে ছিল, তার মানে 50 মিটার হারিয়েছে। অথবা এটা গেল ডিস্টেন্স, অথবা 5 সেকেন্ডে হারিয়েছে, মানে কি এ এখানটা যতক্ষণে এসছে, ধরো এ এসছে এখানে এক্স টাইমে, তাহলে বি এখানটা আসবে X + 5 সেকেন্ডে, কারণ 5 সেকেন্ডে হারিয়েছে, তাহলে 5 সেকেন্ড বি এর বেশি লেগেছে। ওকে, আচ্ছা, আমরা যদি কম্পেয়ার করি, যে ওদের স্পিডের কম্পেয়ার করি, সাপোজ আমরা যদি এ আর বি এর আমি স্পিডের কম্পেয়ার করি, স্পিড কি, এ যতক্ষণে 1000 মিটার যায়, বি ততক্ষণে 50 মিটার কম 950 মিটার যায়। কাটাকাটি করলে 0 0 কাটে, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 5 19 95। এটা গেল স্পিডের রেশিও, যে এ যদি 20 বেগে যায় বা 20 ইউনিট গতিতে যায়, বি তাহলে 19 ইউনিট গতিতে যাচ্ছে। হলো, এখান থেকে আমি যদি টাইমের রেশিও করি, উল্টে যায় টাইমের রেশিও, 19:20। মানে এর যদি কোথাও পৌঁছাতে 19 ইউনিট সময় লাগে, বি এর তাহলে 20 ইউনিট সময় লাগে। তাহলে বি এর থেকে কত ইউনিট বেশি লাগছে? 1 ইউনিট বেশি সময় লাগছে। আর কোশ্চেনে দেওয়াই আছে যে এ বি কে 5 সেকেন্ড হারিয়েছে, অথবা বি এর 5 সেকেন্ড বেশি লাগে। তাহলে এই যে 1 ইউনিট, এই যে 1 ইউনিট বি বেশি নিচ্ছে, এই 1 ইউনিটের ভ্যালু 5 সেকেন্ড। তাহলে এ কত সময় নিচ্ছে? এ 19 ইউনিট সময় নিচ্ছে। একের ভ্যালু যদি 5 সেকেন্ড হয়, তাহলে 19 এর ভ্যালু কত? 19 এর ভ্যালু 5 19 95 সেকেন্ড। তাহলে এ কতটা টাইম নিচ্ছে? এ 95 সেকেন্ড টাইম নিচ্ছে, মানে বি অপশনটা সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার। নেক্সট, এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে সরল সুদে জমা রাখেন। সুদের হার প্রথম 2 বছরের জন্য 6%, পরবর্তী 3 বছরের জন্য 9% এবং 5 বছরের পর বাকি সময়ের জন্য 14%। যদি 9 বছর পর তিনি মোট 11,400 টাকা সুদ পান, তবে তিনি কত টাকা জমা রেখেছিলেন? ঠিক আছে, আচ্ছা, যদি আমি ধরি যে তিনি প্রথমে X টাকা জমা রেখেছিলেন, তাহলে X টাকার উপর প্রথম 2 বছর কত পার্সেন্ট করে দিচ্ছে? 6% করে। 2 বছরের জন্য প্রতি বছর 6% করে যদি দেয়, তাহলে 2 বছরে মোট কত পাবো? 6 দুগুণে 12% পাবো আমি প্রথম 2 বছরে। এর সাথে পরবর্তী 3 বছরের জন্য 9% হিসেবে সুদ পায়, মানে প্রতি বছর যদি 9% করে সুদ পায়, 3 বছরে 3 নং 27% সুদ পাবে। এইবার 5 বছরের পর থেকে বাকি সময়ের জন্য টোটাল আমি 9 বছর পরে পেয়েছি সুদটা। তাহলে 9 বছর পর যদি সুদ পাই, তার মধ্যে প্রথম 2 বছর হয়ে গেছে, পরের 3 বছর হয়ে গেছে, মোট 5 বছর হয়ে গেছে। তাহলে আর 9 বছরে তার কত বছর বাকি? 4 বছর বাকি।
তাহলে শেষের 4 বছর এই 14% হিসেবে সুদ পায়। বছরে যদি 14% সুদ পায় তাহলে 4 বছরে 4 × 14 56% সুদ পাবে। তাহলে টোটাল আমার কত সুদ পাচ্ছে? প্রথম 2 বছরে 12%, পরের 3 বছরে 27%, পরের 4 বছরে আমার কত 56%। মোট কত সুদ পাচ্ছে এটাকে যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হচ্ছে? 6 আর 7 6 6 12 13 13 14 15, লাস্টে 5, হাতে থাকে 1, 5 6 7 8 আর একে কত 9, 95%, তাই তো? 56 27 আর 12 যদি করি, 7 আর 2 এর 9, 9 আর 6 15, 5 হাতে থাকে 1, 5 6 7 8 9, 95% আমার কি সুদ পাচ্ছে। কার ওপর পাচ্ছে? এক্স টাকার ওপর। এক্স টাকার 95% আমি সুদ পাচ্ছি মোট মিলিয়ে। এক্স টাকা মূলধন, তার উপর 95% সুদ পাচ্ছি। এটার ভ্যালু কোশ্চেনে 11,400 বলে দিয়েছে। ক্লিয়ার? পার্সেন্টেজটা উঠিয়ে আমি একবারে বাই 100 করে দিই। এবার কাটাকাটি কত দিয়ে করব? 5 দিয়ে করলে 5 19 95, 5 দিয়ে করলে 5 20 100, 19 দিয়ে যদি 114কে কাটি, 19 দিয়ে করলে 6 19 114, তাহলে এটা 600। তাহলে এক্স এর ভ্যালু বাঁ দিকের 20টা ডান দিকে গুণ হয়ে গেল ইন্টু 600, 6 দুগুনি 12 আর 3টে 0, তাহলে 12,000 টাকা ওই ব্যক্তি বিনিয়োগ করেছিল। মানে কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার আছে। বুঝতে পারলাম? চল নেক্সট। একটি শহরের জনসংখ্যা 8,000 জন। যদি পুরুষের সংখ্যা 6%, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পায়, তবে মোট জনসংখ্যা হয় 8,600। শহরে মহিলার সংখ্যা কত? দেখো, এটা আমরা নর্মাল এলিগেশন পদ্ধতিতে করব। যে যদি আমি ধরে নিই সবাই পুরুষ হতো, তাহলে 8,000 জনই যদি পুরুষ হতো, তাহলে পুরুষের সংখ্যা 6% বেড়েছে। তাহলে এখন টোটাল আমার জনসংখ্যা কত হবে? 8,000 ছিল, তার 6% কত? 6/100, 2 0 2 0 কেটে গেল, 6 8 48, 480 জন আমার বেড়েছে। তাহলে এখন জনসংখ্যা হয়ে গেছে 8,480 জন। যদি সবাই মহিলা হতো, এটা ক্লিয়ার করে দিই, এটা গেল মেল, হ্যাঁ, আর এটা হবে ফিমেল। যদি ধরে নিই সবাই মহিলা হতো, তাহলে জনসংখ্যা কত? 10% বেড়েছে। 8,000-এ 10% তো মুখে মুখে হয়ে যায় 800 বেড়েছে। তাহলে টোটাল জনসংখ্যা 8,800 হয়েছে। কিন্তু আমার কাছে জনসংখ্যা হচ্ছে 8,600, সেটা মাঝখানে রাখলাম। এবার মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করলে এখানে 200, আর এটা থেকে এটা মাইনাস করলে কত? 600 থেকে 480 বাদ দিলে 120। তাহলে এই অনুপাতে চেঞ্জ হয়েছে। 40 দিয়ে করলে 4 5 20, 4 দিয়ে 40 দিয়ে করলে 3 4 12, 5:3 অনুপাত আমার পুরুষ এবং মহিলার সংখ্যা। আমাকে মহিলার সংখ্যা জানতে চেয়েছে। আচ্ছা, টোটাল 5 জন পুরুষ 3 জন মহিলা হলে 8 জন আমার জনসংখ্যা হচ্ছে। 8 এর ভ্যালু কোশ্চেনে 8,000 দেওয়া আছে, তাহলে 3 এর ভ্যালু 3,000 হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? আমাদের 3 নম্বর অপশন সঠিক উত্তর। কিন্তু এটা তুলনামূলকভাবে একটু মনে হচ্ছে বড় মেথড হয়ে যাচ্ছে। একটু শর্টকাটে আমরা করার চেষ্টা করব, যেটা পুরুষের সংখ্যা 6% বৃদ্ধি পেয়েছে, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে। আমরা হিসাবের জন্য ধরেই নিই যে মহিলার সংখ্যাও 6% বৃদ্ধি পেয়েছে। তাহলে মহিলার সংখ্যা 10%-এর জায়গায় আমি 6% ধরলাম, 4% কিন্তু আমি কম ধরেছি। ওকে, আচ্ছা, যদি পুরুষের সংখ্যাও 6% বৃদ্ধি পায়, মহিলার সংখ্যাও 6% বৃদ্ধি পায়, তার মানে বলতে পারি পুরো জনসংখ্যায় 6% বৃদ্ধি পেয়েছে। তাহলে ছিল আগে 8,000 জন জনসংখ্যা, এখন এর 6% বেড়েছে। 6% মানে 6 টা 48, 480 জন বেড়েছে। তাহলে জনসংখ্যা হয়ে গেছে 8,480 জন। কিন্তু দেখতে পাচ্ছি মোট জনসংখ্যা এটা হয়েছে, মোট জনসংখ্যা 8,600, আর আমাদের বেরোলো 8,480। তাহলে কত কম বেরোলো? 120 কম বেরোলো। এই 120টা কেন কম বেরোলো? কারণ মহিলার সংখ্যার ক্ষেত্রে আমি 4% জনসংখ্যা কম ধরেছিলাম। যদি x জন মহিলা থাকে, x জনের 4%, x ইন্টু 4/100, এতটা আমি কম ধরেছিলাম। তাহলে এই যে কম ধরেছিলাম সেই জন্যই আমার 120 কম বেরিয়েছে। তাহলে একবারে বলতে পারি x ইন্টু 4/100 সমান সমান 120। তাহলে 4 এর ভ্যালু 3 4 12 30, x এর ভ্যালু 30 ইন্টু 100 3,000। এটা একবারে বেরিয়ে যায়। যখন এটাই তুমি ভালো করে প্র্যাকটিস করবে, একবারে মুখে মুখেই তোমাদের হয়ে যাবে। 6% ধরলা, 480 বেরোলো, 120 কম আসলো। 120%, 120 হচ্ছে 4%-এর ভ্যালু, তাহলে 100%-এর ভ্যালু কত? 3,000। ঠিক আছে, চল নেক্সট। একটি চোঙের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পায়, উচ্চতা 50% হ্রাস পায়, এর আয়তনের কত পরিবর্তন হবে? আচ্ছা, আয়তন যখন চোঙের আয়তন আসে, চোঙের আয়তনে ব্যাসার্ধকে দুবার ব্যবহার করা হয়, মানে 8 স্কোয়ার করা হয়, আর উচ্চতাকে একবার ব্যবহার করা হয়। তার মানে আমার ব্যাসার্ধকে সাকসেসিভে দুবার অ্যাপ্লাই করতে হবে, উচ্চতাকে একবার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা একদম সোজা কোশ্চেন। আমরা যদি সাকসেসিভ ফর্মুলা যাই, যে প্রথমে 50% বেড়েছে, পরে আবার যোগ 50% বেড়েছে,
তাহলে এর একক সমতুল্য কত বেড়েছে? 50 যোগ 50 প্লাস 50 ইন্টু 50/100। এটা বেরোবে শুধুমাত্র ব্যাসার্ধের একক সমতুল্য বৃদ্ধি। তার উপর আবার উচ্চতা অ্যাপ্লাই করো, অনেক বড় কনসেপ্ট, ওই কনসেপ্টে যাব না, নর্মাল রেশিও ফরম্যাটে করব। ঠিক আছে, রেশিও ফরম্যাটে কি হয় দেখো, 50% বৃদ্ধি পেয়েছে, 50%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/2, মানে প্রথমে ব্যাসার্ধ 2 হলে পরে 1 বেড়ে 3 হয়েছে। এটাকে দুবার অ্যাপ্লাই করব যেহেতু r স্কোয়ার আসে 2:3। এইবার উচ্চতাও কি 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে উচ্চতাটাও 2:3 হবে। তাহলে একবারে বেরিয়ে গেল 2 দুগুণি 4, 4 দুগুণি 8। আগে যদি আয়তন 8 ইউনিট ছিল, এখন তাহলে 3 তিরিকে 9, 3 নং 27 হবে। আগে যদি 8 আমার আয়তন ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে 27 হয়েছে। তাহলে কত বেড়েছে? 8 এর পরে 19 বেড়েছে। কতর মধ্যে? 8 এর মধ্যে। শতকরা কত? ইন্টু 100%। 4 দিয়ে 4 দুগুণে 8, 4 দিয়ে 4 25-এ 100। 25 ইন্টু 19, 19কে 25 দিয়ে গুণ করব। 19কে 25 দিয়ে গুণ করা খুব বড় জিনিস, আমি এটাকে 20 মাইনাস 1 করে নিলাম। ইন্টু 25, 25 দুগুণি 50, 500 থেকে 25 মাইনাস 475, 475/2% আমার চেঞ্জ হয়েছে। মানে 2, 3 দুগুণি 6, 15, 7 দুগুণি 14, 10, 5 দুগুণি 10, 237.5% আমার পরিবর্তন হবে। তার মানে কোনটা অপশন? আচ্ছা, 1 সেকেন্ড, এখানটা আমি একটা জিনিস ভুল পড়েছিলাম, সো একটুখানি গন্ডগোল হয়েছে। আমি উচ্চতাকেও পড়েছিলাম হচ্ছে গিয়ে 50% হ্রাস না বৃদ্ধিই পড়ে ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা একটু চেঞ্জ হবে। উচ্চতা বলে দিচ্ছে 50% হ্রাস হয়েছে, 50% হ্রাস মানে 2 থেকে 1 কমে 1 হয়েছে। এবার করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আগে ছিল আয়তন 8, এখন হয়েছে 3 তিরিকে 9। তাহলে 8 এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 8 এর মধ্যে 1 বৃদ্ধি পেলে শতকরা কত? 1/8। 1/8 মানে 12.5%। এটা আমার বৃদ্ধি, মানে এ অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চল নেক্সট। একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কত দিনে করবে? আচ্ছা, ফার্স্টে বায়ের সম্পর্ক আছে। বায়ের সম্পর্ক মানে আমরা ডিরেক্ট বলতে পারি একজন পুরুষের যা কর্মক্ষমতা সেটাই 2 জন মহিলার কর্মক্ষমতা, সেটাই 3 জন বালকের কর্মক্ষমতা। আর এদের মধ্যে যেহেতু বায়ের সম্পর্ক, আমরা টোটাল ওয়ার্ক যেটা, সেটা যা ইচ্ছা ধরতে পারি। একজন পুরুষ ইন্টু 44 দিন ধরতে পারি, 2 জন মহিলা ইন্টু 44 দিন ধরতে পারি, বা 3 জন বালক ইন্টু 44 দিন ধরতে পারি। যেটা তোমাদের ইচ্ছা সেটা করো, কারণ বায়ের সম্পর্ক হয় এটা অথবা ওটা, একই তো ব্যাপার। আচ্ছা, এখান থেকে একের কোনো ইয়ে নেই, একটা কেটে দিলাম। এখান থেকে আমি যদি এদের কর্মক্ষমতা বের করতে চাই, তাহলে অনুপাত বের করতে হবে। অনুপাত যখন বের করব, যে পুরুষ ইস টু ডব্লিউ ইস টু বয়, মানে এম ইস টু ডাব্লিউ ইস টু বি যদি করি, ওদের সাথে যে সংখ্যাগুলো আছে সেটাকে রিমুভ করতে হবে। কি করে করব? এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 আর 2 লসাগু 6, তাহলে সবকটাকে 6 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে হয়ে গেল m/6 ইকুয়াল টু w/3 দুগুণি 6 ইকুয়াল টু বয়/3 দুগুণি 6। তাহলে এম ইস টু ডাব্লিউ ইস টু বি এর রেশিও কত? 6:3:2। মানে পুরুষ যদি একদিনে 6টা কাজ করে, মহিলা 3টে কাজ করবে, বালক 2টো কাজ করবে। 3 জনে মিলে যদি বলি, 3 জনে মিলে, আচ্ছা 3 জনে মিলে পরে যাচ্ছে, ওটা যেহেতু আমাদের কোশ্চেন, আগে আমরা টোটাল ওয়ার্ক বের করে নিই। টোটাল ওয়ার্ক আমি প্রথমটা থেকেই বের করছি। এম এর এফিসিয়েন্সি কত? 6, আর কত দিনে করছে? 44 দিনে। তাহলে 6 × 44 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার কোশ্চেনে আসো, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একত্রে, তাহলে 3 জনই কাজ করছে, একজন একজন করে। একজন পুরুষ 6টা কাজ করে, একজন মহিলা 3টে কাজ করে, একজন বালক 2টো কাজ করে। 3 জনে মিলে কটা কাজ করে? 6, আর 3 9 আর 2 11। 3 জনে মিলে 11টা কাজ করে একদিনে। তাহলে এই 6 × 44টা কাজ করবে কত দিনে? এত টোটাল ওয়ার্ক বাই 11। 11 দিয়ে করলে 4 11 44, 4 6 কত? 24 দিনে। তাহলে টোটাল সময় লাগবে 24 দিন। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। একজন প্রকাশক একটি বইয়ের উৎপাদন খরচের উপর 30% দাম বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করে। মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে মার্কেট প্রাইস ধার্য মূল্য 30% বাড়িয়েছে, তাহলে 130 টাকা করেছে। তিনি ধার্য মূল্যের উপর 15% ছাড় দেন এবং প্রতি 12 কপি বই কেনার জন্য 1 কপি বই বিনামূল্যে দেয়। আচ্ছা, সেলিং প্রাইসটা আমি পরে বের করছি। এটার খুব একদম শর্টকাটে একটা ট্রিক আমি তোমাকে বলছি, যেটা একবারে তোমাদের পরীক্ষায় অনেকটা টাইম বাঁচাবে। কেমন? ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়। 15% এর যদি ফ্র্যাকশনাল ভ্যালু বের করি, তাহলে 15/100, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, তাহলে 3/20। তার মানে যদি 20 টাকা ধার্য মূল্য হয়, তার উপর 3 টাকা ছাড় দিয়েছে, 17 টাকা জিনিসটা বিক্রি করছে। হয়ে গেল।
প্রতি 12টা কপি কেনার জন্য একটা কপি বিনামূল্যে দেয়। 12টা কপি কেনার জন্য একটা কপি বিনামূল্যে দেয় মানে কি, 13টা কপি দিচ্ছে, টাকা নিচ্ছে 12টার। 13টা কপি একজনকে দিচ্ছে কিন্তু তার থেকে 12টার টাকা নিচ্ছে। তাহলে মার্কেট প্রাইসের সাথে সেলিং প্রাইসের রেশিও কি হয়ে যাবে, 13টার টাকা, 13টার জিনিস দিচ্ছে কিন্তু তার থেকে নিচ্ছে 12টার টাকা। এটা মার্কেট প্রাইসের সাথে সেলিং প্রাইসের রেশিও। ঠিক আছে, এগুলো কেটে দিই। 13টার টাকা, 13টার জিনিস আমি দিচ্ছি তাকে কিন্তু তার থেকে আমি 12 টাকা নিচ্ছি। 20 টাকার জিনিসকে আমি 17 টাকায় দিচ্ছি। ওকে, আচ্ছা এখান থেকে কাটাকাটি যদি করি 4 দিয়ে, 4 5 20, 4 দিয়ে 3 4 12, তাহলে 5 তেরং 65 ইস টু 3 17 51। 65 টাকার জিনিসকে আমি 51 টাকায় দিচ্ছি। তাহলে এই যে 65 টাকা, এর ভ্যালুই তো 130 টাকা, কারণ দুটোই মার্কেট প্রাইস। তাহলে 65-র ভ্যালু যদি 130 হয়, একের ভ্যালু কত, 130/65। তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 13, একের ভ্যালু 2। তাহলে 51-র ভ্যালু কত, 51-র ভ্যালু 102। 51কে 2 দিয়ে গুণ করলাম, এটা হয়ে গেল সেলিং প্রাইস 102। দেখো খুব শর্টকাটে হয়ে গেল। তাহলে প্রকৃত লাভের শতাংশ কত, 100 টাকার জিনিস 102 টাকায় বিক্রি করছি, 2 টাকা লাভ হচ্ছে 100-র মধ্যে, মানে 2% লাভ। 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর, বা এ নাম্বার অপশন সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চল নেক্সট। 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 56 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে নতুন একজন ব্যক্তি দলে যোগ দেয়। নতুন ব্যক্তির ওজন কত? আচ্ছা, 8 জনের গড় ওজন কত বৃদ্ধি পেয়েছে, 2.5 কেজি বৃদ্ধি পেয়েছে। তাহলে ওদের 8 জনের সমষ্টিতে ওজন কত বৃদ্ধি পেয়েছে, 8 গুণ 2.5 কেজি। তাহলে 8 গুণ 2.5 মানে 20 কেজি আমার বৃদ্ধি পেয়েছে। এইবার কথা, 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি এসেছে। তুমি ধরে নাও 65 না 56, সরি 65 বলেছি, 56 হবে। 56 কেজির জায়গায় যদি আরেকজন 56 কেজিরই কেউ একটা আসতো, তাহলে কি তাদের গড় কোনো চেঞ্জ হতো, বা টোটাল ওদের ওজনের সমষ্টিতে কোনো চেঞ্জ হতো? কোনো চেঞ্জ হতো না। কিন্তু 20 কেজি আমি এক্সট্রা পেলাম, তাহলে 20 কেজিটা আসলো কোথা থেকে? যে এসেছে সে 20 কেজি বেশি নিয়ে আসলেই এটা সম্ভব। তাহলে যে এসেছে সে কত নিয়ে এসেছে, 56 সাথে 20 যোগ করো, 5 আর 2 7, 76 কেজি সে নিয়ে এসেছে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি, নতুন ব্যক্তির ওজন কত, 76 কেজি। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। দুটি স্টেশন এ এবং বি এর দূরত্ব 500 কিলোমিটার। এখান থেকে এখানের দূরত্ব 500 কিলোমিটার। এটা এ স্টেশন, এটা বি স্টেশন। একটি ট্রেন সকাল 9টায় এ থেকে বি এর দিকে 60 কিমি বেগে যাচ্ছে। এখান থেকে একজন 60 কিমি পার ঘন্টা বেগে 9টার সময় বেরিয়েছে। অপর একটি ট্রেন সকাল 10টায় বি থেকে এর দিকে আসছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে। 40 কিমি পার ঘন্টা গতিবেগে 10টার সময় এদিকে আসছে, এদিকে যাচ্ছে। তারা কখন মিলিত হবে? আচ্ছা, সবার আগে যখন এদিক থেকে একজন যাচ্ছে ওদিক থেকে একজন যাচ্ছে, আমরা ওদের টাইমটাকে কনস্ট্যান্ট করে নিই। হ্যাঁ, মানে দুজনে একই টাইমে কতটা ডিস্টেন্স আছে সেটা বের করি। এ 10টায় বেরিয়েছে, এ 9টায় বেরিয়েছে, তাহলে আমি দেখে নিই 10টার সময় ওদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। 10টা মানে 9টা থেকে 10টা, এই যে প্রথম যে ট্রেনটা সেটা 1 ঘন্টা চলেছে। 1 ঘন্টায় কতটা যায়, 60 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় ধরে নিচ্ছি প্রথম ট্রেনটা মুছে দিই, 10টার সময় ধরো এই 60 কিলোমিটার এসেছে। এখানটা ধরো প্রথম ট্রেনটা, এ ট্রেনটাই ধরছি, প্রথম ট্রেন আমি এই ধরছি, আমি এ ট্রেনটা এখানে চলে এসছে। এখন এইটুকুনি গ্যাপ কত, 500 থেকে 60 মাইনাস করব, 440। এখন তাদের মধ্যবর্তী গ্যাপ 440 কিলোমিটার। 10টা বাজে, এ 60 কিমি বেগে যাচ্ছে, ও 40 কিমি বেগে আসছে। তাহলে এখন তাদের মধ্যবর্তী গ্যাপ কত, 440 কিলোমিটার। যখন তারা মিলিত হবে তখন ওদের মধ্যবর্তী গ্যাপ 0 হবে। যখন তারা মিলিত হবে তখন তাদের মধ্যবর্তী গ্যাপ 0 হবে। তাহলে দুজনে বিপরীত ডিরেকশনে যাচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে। রিলেটিভ স্পিড 60 যোগ 40 মানে 100 কিলোমিটার পার ঘন্টা হবে। তাহলে ওদের মধ্যবর্তী গ্যাপ 1 ঘন্টায় 100 কিলোমিটার করে কমছে, কারণ এ বাদিক থেকে 60 যাচ্ছে, ও ডান দিক থেকে 40 আসছে। তাহলে মধ্যবর্তী গ্যাপ 100 কমছে। কত কমাতে হবে, 440 কমাতে হবে। যদি পুরোপুরি 440 গ্যাপ দুজনের মধ্যে কমে যায় তখনই তারা মিলিত হবে। তাহলে 100 কিমি কমছে 1 ঘন্টায়, তাহলে 440 কিমি কমবে 440/100 ঘন্টায়। 0 0 কাটি, 4.4 ঘন্টায়। তাহলে 4.4 ঘন্টা পরে তারা মিলিত হবে। তাহলে এবার হিসাব করি, 4.4, 4.4 মানে 4 ঘন্টা, আর 0.4 কে আমি 60 দিয়ে গুণ করে আমি একবারে মিনিট করে নিই। ঠিক আছে, 0.4 আছে, তাহলে 0.4 কে 60 দিয়ে গুণ করছি, তাহলে 4 ঘন্টা। 0.4 4 6 24, 240, 1 ঘন্টা 10.24 মিনিট। 4 ঘন্টা 24 মিনিট পরে তারা পরস্পরের সাথে দেখা করবে। তাহলে 10টা থেকে 4 ঘন্টা,
10টার পরে 11টা 12টা 1টা 2টো, দুপুর 2টো বেজে 24 মিনিটে, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। দুপুর 2টো বেজে 24 মিনিটে তারা পরস্পরের সাথে দেখা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যদি দুটি সংখ্যার সর্বনিম্ন সাধারণ গুণিতক 225 হয়, সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে এলসিএম মানে লসাগু, আর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক মানে জিসিডি মানে গসাগু, যেটা 5 হয়, তাহলে সংখ্যাগুলির একটি 25 হলে সংখ্যাগুলি নির্ণয় করো, অপর সংখ্যা নির্ণয় করো, সংখ্যাগুলি না অপর সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, অপর সংখ্যা সমান সমান আমরা কি জানি, এলসিএম ইন্টু জিসিডি বা এইচসিএফ বাই 1 নাম্বার। এলসিএম 225, জিসিডি আমার 5 বাই আমার কত 25, 5 পাঁচা 25, 5 দিয়ে 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 45 সঠিক উত্তর, বি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আজকে 10টা কোশ্চেনের মধ্যে কারোর কোথাও সমস্যা থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, কোন কোশ্চেনটা বুঝতে পারোনি সেটাও জানাতে পারো, বা এমন যদি কোনো কোশ্চেন হয় তোমরা নতুন ভাবে শিখলে আজকে, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বন্ধু বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। তোমাদের রিকোয়েস্টে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আনছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড করব যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমরা পাও। ঠিক আছে, চলো এইটুকুনি আজকের জন্য রাখলাম, টাটা বাই।